তাহলে আপনারা শুনছিলেন যে আমাদের চিকিৎসা আইন সংক্রান্ত মেডিকেল জুরিসপ্রুডেন্স এন্ড ফরেনসিক্স এই সাবজেক্টটায় ক্লাস নেবেন হচ্ছে আমাদের শ্যামল সাংমা। উনি আমাদের হোমিও ডাইজেস্টের তৃতীয় ব্যাচের স্টুডেন্ট। হোমিও ডাইজেস্টে অবশ্য আমাদের এখন ষষ্ঠ ব্যাচ চলছে এবং জানুয়ারি থেকে সপ্তম ব্যাচ শুরু হবে। আহ, তার মানে আমরা বেশ কিছু ব্যাচ অলরেডি শেষ করেছি। উনি আমাদের 1 বছর মেয়াদী যে গাইডেন্স প্রোগ্রাম আছে সেটা তৃতীয় ব্যাচের স্টুডেন্ট ছিলেন এবং উনি ওনার পেশার সাথে সম্পর্কিত হয় আমি ওনাকে চিকিৎসা আইন সাবজেক্টটা দিয়েছি। আশা করি উনি আপনাদেরকে চমৎকার একটা ক্লাস উপহার দিতে পারবেন। শ্যামলদা, আমরা যেহেতু সময় হয়ে গেছে এবং আপনারও সামনে প্রোগ্রাম আছে গুরুত্বপূর্ণ, এই জন্য ক্লাসটা শুরু করে দিতে চাচ্ছি। আপনি শুরু করে দিতে পারেন। ধন্যবাদ স্যার। জি, ধন্যবাদ। উপস্থিত হোমিও ডাইজেস্টের সকল শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সকালে শুভ সকাল জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর যেহেতু আজকের হোমিও ডাইজেস্টের আজকে আমাদের চিকিৎসা আইন সম্পর্কে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি আপনারা, যেহেতু চতুর্থ বর্ষে সবাই কম বেশি সবাই পড়াশোনা করে আসছেন এবং সামনে পরীক্ষা, আমি মনে করি আজকে হোমিও ডাইজেস্টের সাথে আপনারা সম্পৃক্ত হয়ে নিজেকে গর্ববোধ মনে করবেন। কারণ আমি সকাল থেকে যে পড়াশোনা শুনছিলাম খুবই চমৎকার এবং জ্ঞানের একটা সমৃদ্ধ আলোচনা। আমি মনে করি যে হোমিও ডাইজেস্টের সাথে থাকলে আপনারা আগামীতে আরো ভালো করতে পারবেন। এবং যেহেতু আমাদের পরীক্ষার সামনে, আমি জানি না আজকে 5টা বিষয় প্রশ্নের উত্তর আমি আলোচনা করতে চাচ্ছি, জানি না কয়টা করতে পারবো। আপনি জানি না। আপনার পরে আর ক্লাস নাই, আপনার যদি সময় থাকে আপনি কমপ্লিট করে দিন। হ্যাঁ, জি স্যার, জি স্যার। ওকে ওকে। আর হোমিও ডাইজেস্টের সাথে সম্পৃক্ত থাকলে আপনারা আসলে প্রকৃত যে হোমিওপ্যাথি এটা জানতে পারবেন। কিছুক্ষণ আগে যে আমাদের স্যার আলোচনা করতেছেন যে হোমিও ডাইজেস্টে যে কি কয় হোমিওপ্যাথিতে যে চলছে আর কি, অপব্যবহার, এটা একটা আইনের লঙ্ঘন। ঠিক আছে, আমি আজকে যে বিষয়টা বলতেছি যে আইনটা কি, আপনারা যদি কেউ আমাদের সাথে একটা সহভাগিতা করতেন, আইন সম্পর্কে কি, আইনটা কি, আইনটা কত প্রকার হতে পারে, আপনার কি কেউ এটা সম্পর্কে আমাকে একটু সহযোগিতা করবেন? কেউ জানেন? যেহেতু আমাদের সামনে পরীক্ষা, আশা করি আপনার প্রিপারেশন নিয়েছেন আপনারা সামনে একটু পরীক্ষা। পার্টিসিপেট করেন। যদি কেউ আইন সম্পর্কে কোনো ধারণা থাকে, আইন কি বলে ফেলেন। আচ্ছা, যা হোক, আমাদের সময় কম না, আপনারা একটু ভালো করে এগুলো বুঝবেন। আইনটা হচ্ছে আসলে একটা নিয়ম নীতি, সেটা আসলে ভঙ্গ করলে সেটা অপরাধ। যেমন আমাদের হোমিওপ্যাথিতে যেটা আইন, যেটা ন্যাচারাল ল, ঠিক আছে, সেটা যদি আমরা ভঙ্গ করি সেটাও আমাদের কিন্তু এক ধরনের অপরাধ। যেমন আমরা না জেনে না বুঝেই যে স্যার বলছেন যে মাদার টিংচার ব্যবহার করি, এটা আসলে আমাদের জন্য একটা খুবই একটা লজ্জাজনক ব্যাপার। এবং একটা ডাক্তার হিসেবে যে আমরা জানি না সেটা কিভাবে ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়, সেটা আমরা প্রথমেই কিন্তু আমরা ডাক্তার হিসেবে আইনের যে লঙ্ঘন করতেছি, হ্যাঁ, সেটাই একটা অপরাধের কারণ। যাই হোক, আইনটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয়ভাবে যেটা সাংবিধানিক, এবং হলো আপনার আহ, সরকারের যে প্রধান সে আইন প্রকাশ করতে পারে, এবং ল এবং প্রথা অনুযায়ী আইন হতে পারে। ঠিক আমাদের সেই আইন সম্পর্কে যে আমরা জানবো আজকে, সেই বিষয়টা হচ্ছে আপনার চিকিৎসা আইন সম্পর্কে। এবং ফরেনসিক যে আইন, সেটা আপনারা একটু বলতে পারবেন? কেউ আমাকে সহযোগিতা করবেন যে কেউ এই ফরেনসিক আইন সম্পর্কে জানেন? আচ্ছা, যাই হোক, আমাদের আইনগুলো হচ্ছে এলো
ফৌজদারি আইন, দেওয়ানি আইন, হ্যাঁ। তার মধ্যে সেটার মধ্যে ফৌজদারির মধ্যেই পড়ে হচ্ছে আপনার হলো ফরেনসিক আইন, ঠিক আছে। এখন আমরা যাব ফরেনসিক আইনটা কি। আমি দুঃখিত, স্লাইডটা আমি শেয়ার করতে পারতেছি না, আমি পরবর্তীতে আমি নোট দিয়ে দিব, হ্যাঁ। ফরেনসিক মেডিসিন বা সহায়ক চিকিৎসা বিজ্ঞানী হলো চিকিৎসা বিজ্ঞানের একটি শাখা, যা আইন ও বিচার সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চিকিৎসা ও জৈবিক জ্ঞানকে কাজে লাগায়। অর্থাৎ কি, আমাদের এই চিকিৎসা বিজ্ঞান যদি না থাকে, আমাদের শুধু কিন্তু এটা হোমিওপ্যাথির জন্য না, এটা মোট কথাই বলা হচ্ছে যে এটা হলো ডাক্তারদের জন্য যে চিকিৎসা যেটা আইন, এটা আইনটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানকে একটি শাখা, আইনের বিচার সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য জৈবিক জ্ঞানকে কাজে লাগায়, এবং এটা কাজে লাগায় এই যে আইনের যে সঠিক ব্যবহারটা সেটা করা হয়। চিকিৎসা বিজ্ঞানের যেটা হচ্ছে আপনার হলো ওই ফরেনসিক আইনটা হলো এই অপরাধের যে আমরা এই আইনটা ভঙ্গ করলে এটা কিভাবে, এই যে অপরাধটা হয়েছে এটা কিভাবে হলো, অপরাধের সত্যিকার তথ্য উদ্ঘাটন করার জন্যই এই চিকিৎসা আইন করা হয়। যেমন হত্যা হয়েছে, কিভাবে এই হত্যাটা হইলো, যে স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু, আত্মহত্যা করছে নাকি কেউ তাকে হত্যা করেছে, একমাত্র চিকিৎসা আইনই এটা প্রদান করতে পারে। তাছাড়া চিকিৎসা আইন সম্পর্কে যদি এটা না জানা যায়, তাহলে কিভাবে তাকে হত্যা করা হয়েছে, কিভাবে তাকে খুন করা হয়েছে, জখম করা হয়েছে, না আত্মহত্যা করছে নাকি ধর্ষণ করছে, কিভাবে আমরা বুঝবো? আর সেটা জ্ঞান অর্জন করা এবং জানাটাই হচ্ছে ফরেনসিক আইন, এবং এই জ্ঞানটাই আপনার ফরেনসিক আইনটাই হচ্ছে আপনার এই চিকিৎসা বিজ্ঞানটাই হচ্ছে আপনার এই আইনকে সহযোগিতা করে। তাই হচ্ছে ফরেনসিক মেডিসিন বা বিচার সহায়ক বিজ্ঞান। ফরেনসিক মেডিসিনের প্রধান কাজই হচ্ছে যেমন রয়েছে, যেমন এর ভাগ ভাগ রয়েছে, যেমন ময়নাতদন্ত। এই ময়নাতদন্ত হচ্ছে মৃত্যুর কারণ, সে কিভাবে মৃত্যুটা করলো। যেমন আমরা ডাক্তারে ওই যে যেটা মর্গে পাঠায়, কেন পাঠাই আমরা, আসলে মৃত্যুর যে কি কারণ সত্য উদ্ঘাটন করার জন্য আমরা যে মর্গে পাঠাই লাশটা, সেটা সত্য উদ্ঘাটন করার জন্যই আমরা এই মর্গে পাঠানো হয়, সেটাই বলে ময়নাতদন্ত, মৃত্যুর কারণটা জানার জন্য। যদি এটার জানতে চাই আমরা, যেমন তার মৃত্যুটা কি কারণে হয়েছে, সে কোনো কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু হয়েছে, নাকি নিজে আত্মহত্যা করছে, নাকি তাকে কেউ মেরে ফেলে সেটা মৃত্যু বলে চালিয়ে যাচ্ছে, এর জন্য আমাদের ময়নাতদন্ত দরকার। এবং এই ময়নাতদন্তের মাধ্যমে আমরা জানতে পারবো সকল মানে সত্য জিনিসটা কি, ঘটনাটা কি। এই কারণে আমাদের ফরেনসিক মেডিসিনের যে একটা শাখার যেটা ময়নাতদন্ত। এরপরে আমরা যাব হলো বয়স নির্ধারণ, মানে এই তার বয়সটা কত, সে কোন বয়সে মারা গেছে, এটাও আপনার ওই ময়নাতদন্তের মাধ্যমেই জানা যায়। তারপর আপনার একটা মেয়ে বা মহিলা যে আপনার রেপ হইলো, এটা আসলে কি সে কিভাবে হয়েছে এটা জানার জন্য সে আসলে কি রেপ হয়েছে, নাকি আসলে একজনকে ফাঁসানোর জন্য সে আহ এই মামলাটা করেছে, এটা জানার জন্য আমাদের সেই ফরেনসিক মেডিসিনের অভিজ্ঞতার আলোকে আমরা সেটা যাচাই বাছাই করতে পারি। যেমন একজন যদি রেপ হয়, তার ওই মেয়ের জামা কাপড়ে আপনার সিমেন্স যেটা বীর্যর এটা থাকবে, লেগে থাকবে, বা আপনার ভার্জিনিটিটা সেটা পরীক্ষা করা হয় যে আসলে কি সে রেপ হয়েছে। একজন মেয়ে যখন রেপ হয় তখন তার যে কুমারিত্ব তখন তার লুপ্ত হয়ে যায়। আর আপনার হলো 72 ঘন্টার মধ্যে যদি একটা মেয়েকে আপনার যদি রেপ হয়েছে কিনা যেটা পরীক্ষা করা হয়, তার এই যে সিমেন্স যে বীর্যটা এটা পাওয়া যায় এই মেয়ের জরায়ুতে। কাজে এই সঠিক সময়ে যদি আমরা এটা পরীক্ষা করি, তাহলে আমরা ওই
ঘটনাটা কখন হয়েছে, কিভাবে হয়েছে, এটা আমরা জানতে পারবো। তারপর হচ্ছে আপনার ফরেন্সিক মেডিসিনের একটা শাখা, যেটা সাক্ষী, ঠিক আছে? সেটা ঘটনা ঘটলো, কখন ঘটলো, কিভাবে ঘটলো, হ্যাঁ, কোথায় ঘটছে, এটা যদি আমাদের এই আদালতকে সহযোগিতার করার জন্য এটা আমরা সাক্ষী হিসেবে এটা গণ্য করতে পারি। যেমন কোনো কোনো ঘটনার যেগুলো আমরা আছে সেগুলো আমরা কালেক্ট করে সেটা সাক্ষী হিসেবে কখন হচ্ছে এবং কিভাবে হচ্ছে, কোথায় হয়েছে এবং কখন হয়েছে, সেটাই হলো সাক্ষী বলে। হ্যাঁ, ফরেনসিক মেডিসিনের ক্ষেত্রসমূহ দুটি প্রধান উপশাখায় ভাগ করা হয়েছে। যেমন ফরেনসিক প্যাথোলজি। ফরেনসিক প্যাথোলজির অর্থ হচ্ছে যে ময়নাতদন্ত, মৃত্যুর কারণ, তারপর হচ্ছে ন্যাচারাল ডেথ হয়েছে কিনা, দুর্ঘটনাজনিত আত্মহত্যা হয়েছে কিনা, মৃত্যুর সময় নির্ধারণ, এটা বিশ্লেষণ করার জন্য এলো ময়নাতদন্ত করা হয়। তারপর হলো আঘাত, যেমন আপনার আঘাতের প্রকৃতি, যেমন তাকে যে আঘাত করা হইলো সেটা কোন ধরনের আঘাত, ভূতা অস্ত্রের দ্বারা নাকি ধারালো অস্ত্র দ্বারা নাকি তাকে বন্দুক দ্বারা, এটা বিশ্লেষণ করার একটা যে পদ্ধতি, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল যেটা রিপোর্টটা আসবে সেটা বোঝা যাবে যে এটা আসলে কি ধরনের অস্ত্র দ্বারা আঘাত হয়েছিল এই ব্যক্তিকে। তারপর আমি আগেই বলেছি যে পরিচয় নির্ধারণ, যেমন ওই ব্যক্তির বয়স কত, মৃত্যুটা যদি বিকৃতি হয়ে যায় তাহলে আমরা বুঝবো কেমনে যে এই লোকটা পুরুষ না মহিলা, নাকি তাকে কিভাবে বোঝা যাবে? এটা এই কারণে আমাদের ফরেনসিক মেডিসিনটা আমাদের অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন মৃত্যু যদি বিকৃতি হয়ে যায় তাকে চেনা কোনোভাবেই সম্ভব না, তাহলে আমরা চিনবো কিভাবে? যেমন অনেক দুর্ঘটনায় অনেকটার বিকৃতি ঘটে যায় এবং অনেক সময় আপনার আহ যে কোনো দুর্ঘটনায় তার দেহর যে মুখটা, আসলে মুখটা না থাকলে মানুষের অনেকটাই পরিচয় নির্ধারণ করা যায় না। এই কারণে তার যদি হাড় থাকে অথবা দাঁত থাকে, এই দাঁত, হাড়, চুল, তার স্কিন, এগুলো নিয়ে আমরা ডিএনএ টেস্টের মাধ্যমে তার পরিচয়টা নির্ধারণ করতে পারি। এইভাবে আমরা ফরেনসিক প্যাথোলজিকে আমরা বিশ্লেষণ করতে পারি। আরেকটা হচ্ছে ক্লিনিক্যাল ফরেনসিক মেডিসিন। একটি জীবিত ব্যক্তি সম্পর্কে আইনি প্রশ্ন করে। ভাই, আপনারা কি কেউ শুনতে পাচ্ছেন আমার কথাগুলো? একটু রেসপন্স করবেন। জি 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 স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ক্লিনিক্যাল ফরেনসিক মেডিসিন, যেহেতু আমি এখানে একটু দূরে আছি তো এখানে একটু নেটের সমস্যা করে, একটু যদি ক্লিয়ার না হয় একটু বলবেন। আপনার কথা নেটে এখনো সমস্যা করে নাই, আপনি নির্ভয়ে করতে পারেন। আচ্ছা, ধন্যবাদ স্যার। ক্লিনিক্যাল ফরেনসিক মেডিসিন যেটা আমরা ক্লিনিক্যালি ভাবে যেটা করব, যেটা কিছুক্ষণ আগে যেটা বলা হচ্ছে যে এটা আঘাতের যেটা পরীক্ষা করব, আবার যেটা হচ্ছে আপনার যৌন অপরাধের শিকারে অনেক ঘটনা ঘটে যে ভুক্তভোগী আসলে এই যৌন অপরাধের শিকার হয়েছে কিনা, তারপর তার এই ঘটনা আসলে সত্যি কিনা, নাকি একজনকে ফাঁসানোর জন্য এই মামলাটা করছে কিনা, এর কারণে এই পরীক্ষাটা করা হয়। তারপর আরেকটা জিনিস হচ্ছে আপনার অন্যান্য গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে যেমন আপনার ফরেনসিক টক্সিওলজি। আপনার হলো অনেকে আসে বিষ, অনেকে মুখে এখন তো সমাজে অহরহ ঘটনা ঘটছে যে একটা তার ঘরের বউকে মায়েরে মুখে বিষ ডালিয়ে দিল, যে চালাই দিল, যে আত্মহত্যা করছে, বিষ খায়া সে আত্মহত্যা। আসলে কি সে আত্মহত্যা করছে নাকি তাকে মেরে তাকে মুখে বিষটা ডালিয়ে দিছে, এটা বুঝবো কেমনে? একমাত্র
ফরেন্সিক টক্সিলজি এর মাধ্যমে এটা জানা সম্ভব। কারণ কি, একজন মানুষ যখন সে মুখে লাগাইলো কিন্তু সে তার স্টোমাগে এই বিষটা যায় নাই, তাইলে যখন আমরা ময়নাতদন্ত করব তখন সেই আমরা স্টোমাগে পরীক্ষা করে দেখব যে আসলে তার পেটের ভিতরে এই বিষটা আছে কিনা। প্রমাণ হয়ে গেল যে আসলে সে কি বিষ পান করে নাই, তাকে হত্যা করে ওই মুখে বিষটা ঢেলে দেওয়া হয়েছে। এর জন্য এই ফরেন্সিক টক্সিলজিটা আমাদের অবশ্যই জানা দরকার। আবার আরেকটা জিনিস হচ্ছে, আমরা অনেকে জানি সরকারি চাকরিজীবীতে আপনার ওই যে পরীক্ষা করে যে আসলে সে মাদকাসক্ত নাকি, সেটা পরীক্ষা করার জন্য এটা জানা দরকার যে তার ভিতরে যে মাদকের প্রভাবটা কত দূর আছে বা কেমন। যেমন অনেক ড্রাইভারদের তার পরীক্ষা করা হয়, এটা জানার জন্য ফরেন্সিক টক্সিলজিটা জানা দরকার। ফরেন্সিক অটোলজি এটা হলো দাঁতের রেকর্ড ব্যবহার করে পরিচয় নির্ধারণ করা হয়। যেমন গণ দুর্ঘটনাগুলি, মানে এখানে হাজার হাজার মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, এর মধ্যে কারো যদি মনে করেন যে বিকৃত হয়ে যায়, তাহলে ওই দাঁতটাকে নিয়ে ডিএনএ টেস্টের মাধ্যমে তার আসলে ওই রেকর্ডটা বিশ্লেষণ করলে বোঝা যায় যে আসলে এটা কার আত্মীয়, কার স্বজন, কার সন্তান, এটা বোঝা যায় ডিএনএ টেস্টের মাধ্যমে। যেমন দাঁতের, যেমন আগে বলেছিলাম আমি, যেমন দাঁত, চুল, তারপর হলো চামড়ার যে কোনো অংশ, এটা ডিএনএ টেস্ট করলে এটা আপনার পরিচয়টা নির্ধারণ হয়ে যায় যে না, হ্যাঁ ওই ব্যক্তি অমুক ব্যক্তির সন্তান, অমুক ব্যক্তির আত্মীয় লাগে। আরেকটা হচ্ছে আপনার ফরেন্সিক অ্যানথ্রোপোলজি, মানুষের কঙ্কাল, হাড় গোড় বিশ্লেষণ করলে এটা বোঝা যায় যে এই ঠিক দাঁতের মতোই এটা একটা পরিচয় নির্ধারণ করে। এখানে কি কারো আরো জানার বা বোঝার কোনো প্রশ্ন থাকলে আমাকে হ্যান্ড রাইজ করে প্রশ্ন করবেন বা সরাসরি বলতে পারেন। কোন প্রশ্ন থাকলে বলতে পারেন, বা কোনো সমস্যা হচ্ছে কিনা বোঝার জন্য, বা বুঝতে পারতেছেন না আমার কথাগুলো, যদি কোনো সমস্যা থাকে আপনারা বলতে পারেন। স্যার বোঝা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। এখানে একটা সুন্দর গুড নিউজ এর কথা বলি, সেটা হচ্ছে যে ফরেনসিক্স মেডিসিনের হানিম্যান কিন্তু বহু কিছু মেডিকেলের, বহু শুধু হোমিওপ্যাথি আবিষ্কার করেন না, উনি মেডিকেলের অনেকগুলা শাখাও আবিষ্কার করছেন এবং প্রতিষ্ঠা করছেন। ঠিক আছে, আপনারা খুশি হবেন যে এই ফরেনসিক্স মেডিসিনের যাত্রাটা কিন্তু হ্যানিম্যানের হাত ধরে শুরু হয়। ঠিক আছে, উনি এটার প্রথম নিয়মগুলা, মানে প্রাথমিক কিছু নিয়ম কানুন উনি প্রথমে আনুষ্ঠানিকভাবে উনি বর্ণনা করেন। ঠিক আছে, ঠিক একইভাবে মানসিক চিকিৎসার জন্য যেই নিয়ম কানুন এগুলোও তিনি বর্ণনা করেন। ফরেনসিক্স মেডিসিন যদিও এখন অনেক অ্যাডভান্স হয়েছে, কিন্তু শুরুটা কিন্তু হ্যানিম্যানের হাত ধরে, এটা হোমিওপ্যাথদের জানা উচিত। ঠিক আছে, আর একটা জিনিস ড্রপ করছিল, সেটা হচ্ছে যে যে ইয়েগুলা টেস্ট করা হয়, ওই যে শুধু সিমেন্ট পাওয়া যায় বা ওই রেপ কেস গুলাতে সিমেন্ট পাওয়া যায়, আর হচ্ছে আপনার আহ, যে দুইটা লক্ষণের কথা বললেন, শুধু ওইটা না, ওইটার সাথে আর একটা জিনিস যোগ হবে, সেটা হচ্ছে যে এই রেপ কেস গুলাতে যেটা হয় সেটা হচ্ছে ইচ্ছাকৃত যৌন মিলন আর অনিচ্ছাকৃত যৌন মিলনের মধ্যে ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা আপনার যে ভ্যাজিনার যে পরীক্ষাটা করা হয় সেখানে স্পষ্ট হয়। সেখানে রক্তক্ষরণ বা আদার্স কোনো স্ক্র্যাচ বা জোরপূর্বক একটা আপনার আহ, এই ধর্ষিত হয়েছে কিনা সেটা বোঝার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ,
এই জিনিসটা ড্রপ করছিল, এটা আমি একটু মেকআপ করলাম আর কি। তো ঠিক আছে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার আপনার এই পরামর্শ দেওয়ার জন্য। এটা আমি স্কিপ করার একটু কারণ হচ্ছে স্যার, ওই যে রেপ, ধর্ষণ কি, ধর্ষণের সংজ্ঞা ওই জায়গায় আমরা আলোচনা করবো, এর জন্য একটু স্কিপ করছি এটা স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না আচ্ছা, ধন্যবাদ স্যার। পুরো প্ল্যানটা তো জানি না, এই জন্য মনে হলো আর কি, তাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জি। স্যার। আচ্ছা, একটা এখন প্রবলেম হলো হতে পারে, একটা প্রবলেম হতে পারে, এই ভিডিওটা ইউটিউবে দিলে কপিরাইট মামলা খায় কিনা, ঠিক আছে? কারণ ইউটিউবের কমিউনিটি ব্রেক করার মতো সমস্ত টার্মিনোলজি এখানে আছে, হ্যাঁ। তো যদি আমরা ভিডিওটা ইউটিউব অ্যাকসেপ্ট না করে, সেক্ষেত্রে আপনাদের যে নোটটা দেওয়া হবে ওইটা একটু ফলো রাখবেন, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এইগুলো সময়ের উপরে, এর মৃত্যু কখন হয়েছে এটার উপরে একটা আপনার হলো নির্ধারণ করা হয় যে এই ব্যক্তি যে মারা গেছে কতক্ষণ আগে মারা গেছে। সেটা কি আপনার 2 ঘন্টা আগে, না 3 ঘন্টা আগে, নাকি আপনার হলো আরো অনেক দিন আগে? যেমন আমাদের যেটা এগুলোর উপর নির্ভর করে অনেকেই, যেমন যারা এগুলো গবেষণা করে, যেমন এই মৃত্যুদেহটা, কঙ্কালটা পাওয়া গেছে আজকে থেকে 100 বছর আগে, কেউ কেউ বলে যে 200 বছর আগে। এটা কিভাবে সম্ভব? একমাত্র এই ফরেন্সিক মেডিসিন পরীক্ষার মাধ্যমেই এটা সম্ভব যে এই ব্যক্তি কখন মারা গেছে এবং কতদিন আগে মারা গেছে, কয় ঘন্টা আগে মারা গেছে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, আরেকটা হলো আপনার ফরেন্সিক মেডিসিনের এক জ্ঞান থাকাটা আমাদের কেন প্রয়োজন, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা বলেন তো দেখি, শিক্ষার্থী ভাই বোনেরা, এই ফরেন্সিক মেডিসিনের আমাদের জ্ঞান থাকাটা কেন জরুরি? কেউ বলতে পারবেন? যা হোক, এটা প্রত্যেকটা ডাক্তারই এই ফরেন্সিক মেডিসিনের জ্ঞান থাকা অবশ্যই অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যদি এটা না থাকে, আমাদের ফরেন্সিক মেডিসিন সম্পর্কে জ্ঞান যদি না থাকে, আমরা অনেক জায়গায় ভুল করব। আমাদের পেশাগত দায়িত্বে আমাদের এটা একটা বড় অংশ, আইনের একটা নৈতিকতার বাধ্যতামূলকভাবে এটা জড়িত। একজন চিকিৎসকের জন্য ফরেন্সিক জ্ঞানের প্রয়োজনীয়তা আইনি বাধ্যবাধকতা ও সঠিক রিপোর্ট প্রদান। মানে মেডিকেল লিগ্যাল কেস, আঘাত, বিষক্রিয়া, সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা, সন্দেহজনক মৃত্যু, এইসব ঘটনা জানার জন্যই একজন চিকিৎসকের এই জ্ঞান অবশ্যই অবশ্যই জানা দরকার। যে সে আঘাতপ্রাপ্ত হয়ে মারা গেছে, না বিষক্রিয়া হয়ে মারা গেছে, না সড়ক দুর্ঘটনায়, না আত্মহত্যা, না এটা সন্দেহজনক মৃত্যু। এটা জানার জন্য অবশ্যই আমাদের এই ফরেন্সিক মেডিসিনের এই আইন সম্পর্কে অবশ্যই অবশ্যই আমাদের জ্ঞান থাকা দরকার। আরেকটা বিষয় হচ্ছে আহত ব্যক্তির পরীক্ষা। এটা চিকিৎসকের জানতে হবে কিভাবে আইনি প্রমাণের মাধ্যমে যে আঘাতের প্রকৃতি, মাত্রা, কারণ, এটা আমাদের অবশ্যই অবশ্যই জানতে হবে যে এটা কোন ধরনের অস্ত্রের আঘাতে তার এটা আহত হয়েছে। সেটা কি ভুতা অস্ত্রের, না ধারালো অস্ত্রের, এবং এই ইনজুরিটা হয়েছে কত ইঞ্চি, সেটা ধাপছে, মানে গভীরতা কত। এটা জানার জন্য অবশ্যই আমাদের এই ফরেন্সিক মেডিসিনের জ্ঞান থাকা অবশ্যই অবশ্যই প্রয়োজন। যে আমরা যদি এটা না জানি যে আসলে কি অস্ত্রের দ্বারা এটা আঘাত হয়েছে, না বন্দুক, গুলি, নাকি আপনার হলো ব্লেড দিয়া, নাকি এই ধারালো কোনো অস্ত্র, না ভুতা অস্ত্র, এটা আমাদের অবশ্যই অবশ্যই এটা জানা দরকার একজন চিকিৎসক হিসেবে। সার্টিফিকেট ও নোটিফিকেশন, জন্ম মৃত্যুর, আঘাতের সনদপত্র, ধর্ষণের ধর্ষণ করেছে মানে রেপ করেছে, এটার সার্টিফিকেট দেওয়ার জন্য সঠিক আইনি ভাষা এবং পদ্ধতি জানা দরকার। আরেকটা হচ্ছে প্রমাণ সংরক্ষণ। এখন হলো ফরেন্সিক প্রমাণের এই সুরক্ষা জানার জন্য আমাদের এটা
যেমন রেকর্ড করতে হবে যে আমরা কি কি এটা আমরা সংরক্ষণ করব, যে আসলে এটা আমি যে এটা বলছি এটা আসলে কতটুকু ঠিক। একজন চিকিৎসক হিসেবে আমার এটা প্রমাণ অবশ্যই অবশ্যই রাখা দরকার। কি কি রাখবো আমরা একটু বলবেন? আমার কথা কি শোনা যাচ্ছে? যেমন চুল, এটা অবশ্যই রাখতে হবে। কাপড়, স্যার কিছুক্ষণ আগে যেটা বলেছেন, যেমন ওই রেপ, একজন মেয়ে বা মহিলা যদি রেপ হয় সেই কাপড়টা অবশ্যই অবশ্যই রাখতে হবে। কারণ কি, ওই কাপড়ের মধ্যে অনেক কিছু প্রমাণ থাকে। রক্ত, রক্তর, এই যে আমরা দেখি যে কোনো ব্যক্তি যদি খুন হয়, তার দেখবেন যে মাটিতে পড়ে থাকলে দেখবেন যে পুলিশরা এসে সেই রক্তটা মাটি সহ নিয়ে যায়, এটা করার জন্য। আবার হলো আপনার বীর্যের মতো ফরসেনিক প্রমাণ সংগ্রহ করা, যেমন ওই ব্যক্তি বলতেছি না আমি রেপ করি নাই, বা রেপ হয়েছে, গণধর্ষণ হয়েছে, কতজন হয়েছে, এটা প্রমাণ করার জন্য প্রত্যেকটা ব্যক্তিকে তার সিমেন্স দিতে হয়। যেমন গণরেপ, গণধর্ষণ যেটা হয়, সেটা প্রমাণ করার জন্য আপনার সিমেন্সটা অবশ্যই অবশ্যই আমাদের সংগ্রহ করতে হবে। এবং এখানে যদি বলে যে না আমাকে 3 জন রেপ করেছে, যেহেতু মহিলা দস্তাদস্তি বা অনেক কিছু করার কারণে সে জানতে পারেনি, সেখানে এই কতজনের তার রেপ হয়েছে তার সিমেন্স গুলো পরীক্ষা করলে বোঝা যাবে সে গণধর্ষণের শিকার কতজনের মাধ্যমে। এর কারণে আপনার এই সিমেন্সটা সংরক্ষণ করা আমাদের দরকার, এই প্রমাণ হিসেবে। আর এটা সময় যাতে নষ্ট না হয় এর জন্য এটা আমাদের, যেমন বিচারিক কার্যক্রম যাতে সময়টা নষ্ট না হয়, এটা আদালতে প্রমাণ করার জন্য এটা আমাদের দরকার। এবং এইগুলো যে আমরা সংরক্ষণ করব বা সরকারকে সহযোগিতা করব পুরো আইনি প্রক্রিয়ার মাধ্যমে। ভুলভাবে এটা সংরক্ষণ করলে সেটা আইনে বিচারিক বিচারিক ইয়েতে আমাদের এটা একটা প্রবলেম দেখা দিতে পারে, সমস্যা দেখা দিতে পারে। এর জন্য খুব সতর্কভাবে এটা আমাদের সংরক্ষণ করতে হবে। আরো আমাদের জানা দরকার যে এই আমাদের ফরেন্সিক মেডিসিনের যে এই জ্ঞানটা থাকা দরকার, এই কারণে পেশাগত নৈতিকতা ভুল, যেটা সকালে একটু এটা আলাপ হলো যে আমরা চিকিৎসক হিসেবে যে আমরা পেশাগতভাবে কিভাবে দায়িত্ব পালন করব, অহরহ আমরা ভুল করি না জানার কারণে। এই জন্য আমাদের অবশ্যই অবশ্যই মেডিকেল ইথিক্যাল সম্পর্কে আমাদের অবশ্যই অবশ্যই জ্ঞান থাকা দরকার। যেমন চিকিৎসা আইন যদি না জানি, একজন চিকিৎসক হিসেবে আমার বাউন্ডারি কতটুকু, আমার এই সীমা কতটুকু, সেটা যদি আমি না জানি, তাহলে আমি অবশ্যই অবশ্যই আমি ভুল পথে পরিচালিত হব এবং পদে পদে আমি ভুল করব। কাজেই চিকিৎসা আইন সম্পর্কে যদি আমরা না জানি, যেমন আমি একজন হোমিওপ্যাথ হিসেবে আমার বাউন্ডারি কতটুকু, আমার সীমা কতটুকু, এটা যদি না জানি আমরা সেটা ভুল করব। যেমন চিকিৎসা আইনে বলা আছে, যেমন রোগী চিকিৎসকের সম্মতি এবং আইন গোপনীয়তা রক্ষা করা, চিকিৎসা সংক্রান্ত ভুলের আইনি দিক সম্পর্কে দেওয়া হয়। সঠিক সম্মতি, অপারেশন বা পদ্ধতির আগে রোগীর কাছ থেকে কিভাবে বৈধ এবং তথ্যভিত্তিক সম্মতি নিতে হয় তা নিশ্চিত করা। এখন আপনারা হয়তো বলতে পারেন যে আমরা তো আমরা তো হোমিওপ্যাথি ডাক্তার, আমাদের তো সার্জারি করার নিয়ম নাই। DHMS অর্থ, এখানে দেখেন মেডিকেল এবং সার্জারির কথা লেখা আছে। আমরা আমরা বাংলাদেশে এটা প্র্যাকটিস করি না বোধহয়, আমাদের এটা হলো আমাদের জ্ঞানের অভাব। আমরা আসলে যেটা আমরা থিওরিক্যালি যেটা আমরা পারি না, প্র্যাকটিক্যালি আমরা কিভাবে পারবো? এর জন্য আমাদের কিন্তু এটা হোমিওপ্যাথির সাথে সার্জারি কিন্তু সম্পৃক্ত আছে। একজন রোগীকে যখন আপনি অপারেশন করবেন, তার সম্মতি নিতে হবে যে আপনি
এটা অপারেশন করা দরকার, যে আপনি এটাতে রাজি আছেন কিনা। আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা অপারেশন করব, এবং এটা রোগীর কাছে সম্মতি নিয়ে এটা নিশ্চিত করতে হবে। যেমন আপনি যদি রোগীর সম্মতি ছাড়া যদি আপনি তাকে, শুধু এই ব্যাপারে না, আপনার অপারেশনের ব্যাপার না, সিজারের ব্যাপার না, এটা যদি আপনি আহ, চিকিৎসা ক্ষেত্রেও বলেন, আপনি হোমিও ওষুধ দিবেন যে আপনার এই ক্ষেত্রে এই সমস্যা হয়েছে, আপনি কি চিকিৎসা করতে সম্মত বা সম্মতি আছে আপনার, বা আপনার বলতেও হবে সেই রোগীকে যে আপনার এটা হইলে এটা হবে, এটা হইলে, যেটা প্রগনোসিস, যদি আপনি তাকে বাইস্ট করে আপনি তার চিকিৎসা সম্পর্কে এবং রোগ সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে, আপনি তাকে বাইস্ট করলেন যে আপনি খায়া যান, আপনি 100% আপনি ভালো হয়ে যাবেন, ঠিক আছে, এটা যদি আপনার কাছে ভুল প্রমাণিত হয়, ওই রোগীর কাছে প্রমাণিত হয় যে আপনি আসলে ভুয়া, রোগ সম্পর্কে এবং চিকিৎসা সম্পর্কে আপনি সঠিক তাকে নির্দেশনা দিতে পারেন না, তাহলে আপনার বিরুদ্ধে সে আইনি পদক্ষেপ নিতে পারবে এবং নিতে বাধ্য। কাজেই মানুষের লাইফ নিয়ে সিনেমা না খেলা আমাদের চিকিৎসক হিসেবে উচিত নয়। কাজেই আমাদের আইন সম্পর্কে বাউন্ডারি, বাইন্ডিং, এই ব্যাপারে আমাদের অবশ্যই জ্ঞান রাখা উচিত। আর যদি আমাদের এটা জ্ঞান না থাকে, আমরা বিভিন্ন পদে পদে অপদস্থ হব, অপমানিত হব, এবং আইনের যে সমস্যাগুলো সেটা ফেস করব। কাজেই একজন চিকিৎসক হিসেবে পেশাগত নৈতিকতা হিসেবে আমার কতটুক, সেটা আপনার বাউন্ডারিসে, যেমন এলোপ্যাথ ডাক্তাররা যেমন, তারা যেমন উপজেলা হসপিটালে নিয়ে গেলে তারা এই কন্ডিশন দেখার পরে কিন্তু রেফার করে যে না, আমার এখানে এটা চিকিৎসার সরঞ্জাম নাই, এক্সপার্ট নাই, এটা আমরা এখানে রাখবো না, জেলাতে পাঠিয়ে দেব। জেলাতে দেখলো যে না, এখানে সম্ভব নয়, তাহলে আমরা কি বিভাগীয় শহরে আমরা এটা রেফার করব রোগীকে। অনেক হোমিও ডাক্তার আছে যারা নিজেকে জ্ঞান গর্বে অনেক বড় মনে করে, সে না, আমিই পারবো এই রোগীকে সারতে, পারুক না পারুক সে দিনের পর দিন ওষুধ চালিয়ে যায়, একটার পর একটা ওষুধ রদ বদল করে। এটা আসলে নীতি বহির্ভূত। আপনি পারবেন না, আপনার সিনিয়র আছে, উনার সিনিয়র আরো সিনিয়র আছে, এইভাবে আমাদের আইনটাকে আমরা ফ্লো করতে পারবো যে এরপরে আপনি ওইখানে যান, আমার সীমাবদ্ধতা এই জায়গায়। এটা যদি আপনারা না করেন তাহলে অনেক ঝামেলার মধ্যে পড়তে পারেন, এই সমস্যার আইনের সম্মুখীন হতে পারেন যে আপনি পারবেন না, আমাকে এত সময় অপচয় করলেন কেন। কাজে আপনারা কোন রোগীকে আপনার নলেজের বাইরে আপনি পারতেছেন না, অনুমান নির্ভর ওষুধ কখনো দিবেন না, অনুমান নির্ভর কখনো চিকিৎসা করবেন না। আমাদের হোমিওপ্যাথি চিকিৎসা হচ্ছে ন্যাচারাল ওয়ে, প্রকৃতির নিয়ম অনুসারে চলে। আপনি যদি সেই প্রকৃতিকে লঙ্ঘন করে যদি আপনি চিকিৎসা চালিয়ে যান, কখনো রোগী সুস্থ হবে না। যেমন কিছুক্ষণ আগে সকালে যে একটা সাবজেক্টটা ছিল মায়াজম, আসলে আমরা মায়াজমটা কখন উৎপত্তি হয় সেটা আপনারা ভালোই জানেন। সেটা আপনারা যদি অতিক্রম করে যদি চিকিৎসা ব্যবস্থা চালিয়ে যান, সেটা মায়াজম সৃষ্টি হয়ে যাবে। আরেকটা যে জিনিসটা আদালতের সাক্ষ্য প্রদানের, এটা আমাদের জ্ঞান থাকা দরকার। একজন চিকিৎসককে আদালতে আপনার সাক্ষী দিতে হয়, এটা কি জানেন? একজন আদালতের সাক্ষী হিসেবে ডাক্তারকে ডাকা হয়, কারণ এটা পাবলিক সাক্ষী না। যেমন ডাক্তার যেভাবে সাক্ষী উপস্থাপন করবে পরিষ্কারভাবে, সেটা একজন ঘটনা ঘটছে সেটা সাক্ষী, আর হলো মেডিকেল ওয়েতে বিজ্ঞানসম্মত ভাবে যে পরীক্ষা করে যে ডাক্তার কি কি পাইলো, সেটার সাক্ষীর উপরে নির্ভর করে সে আসলে দোষী না নির্দোষ। এই জ্ঞানটুকু যদি না থাকে, তাহলে একজন নির্দোষ ব্যক্তি হয়তো সাজা পাইতে পারে, একজন দোষী ব্যক্তি খালাস পাইয়ে যেতে পারে। এর জন্য একজন ডাক্তারকে অবশ্যই ফরেন্সিক সম্পর্কে অবশ্যই তার জ্ঞান থাকা দরকার। এটা যদি না থাকে তাহলে আদালতের সাক্ষীটা সঠিক হবে না।
আরেকটা বিষয় জানা দরকার হলো বিষক্রিয়া না অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে, এটা আমাদের জ্ঞান থাকা দরকার, যা আমরা একটু পূর্বে আলোচনা করেছি। বিষক্রিয়ার ক্ষেত্রে চিকিৎসকের দ্রুত বিষয়ে ধরন অনুমান চিকিৎসা শুরু করতে হয়, একই সাথে আইনি প্রমাণের জন্য নমুনা সংগ্রহ করতে হয়। যা আমি প্রথমেই আমি বলেছি যে এটা আসলে কিভাবে বিষক্রিয়ায় মারা গেছে, আসলে কি তাকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা হয়েছে, এটা সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে, যে এটা আমাদের চিকিৎসকের জ্ঞান রাখতে হবে। আর একটা হচ্ছে আপনার মৃত্যুর রিপোর্ট সম্পর্কে আপনার এটা যেটা আমরা দিব, যেটা একজন চিকিৎসক হিসেবে, সেটা আপনার হলো সেই উপরেই নির্ভর করে পুলিশ ইনভেস্টিগেশন, মানে তদন্ত হবে যে এই মৃত্যুটা কি কারণ। অস্বাভাবিক মৃত্যু হলে চিকিৎসকের উচিত তাৎক্ষণিক পুলিশকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো। যেমন আপনার হসপিটালে আনলো, দেখলেন যে সেটা মারা গেছে, সেটা আপনার যদি সন্দেহ হয় যে এটা তো মৃত্যু স্বাভাবিক না অস্বাভাবিক, সেই সম্পর্কে যদি আপনি জ্ঞান না থাকে, তাহলে তো আপনি বলতেই পারবেন না এটা যে স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু। কাজেই আপনার এই সম্পর্কে জ্ঞান না থাকলে আপনি বলতেই পারবেন না যে এই লোকটার মৃত্যু কি। আমরা সংক্ষেপে বলতে পারি যে একজন ফরেনসিক মেডিসিন জ্ঞান থাকা একজন চিকিৎসকের যে জ্ঞান থাকার দরকার, সেটা অবশ্যই এই কয়েকটা বিষয়ের উপরে আমাদের অবশ্যই জ্ঞান থাকা দরকার, এবং সেটা আমাদের অপরিহার্য। এই ব্যাপারে কারো কোনো জানার প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু। আমরা যারা আপনাদের যেহেতু সামনেই চিকিৎসক হবেন, এই জন্য আপনাদের যে বাউন্ডারি, অর্থাৎ আপনারা কতটুকু অধিকার রাখেন কোন বিষয়ে, এইটা আপনাদের জানা খুব লাগবে। এবং এখানে দেখেন, একজন মাথায় আঘাত পাইছে, হয়তো তার মাথায় ফাটে নাই, আপনার কাছে আসছে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে, ঠিক আছে? আপনি সামান্য দু একটা লক্ষণ থেকে ওষুধ দিয়ে দিলেন, সে আসলে তার মাথায় আঘাতটা পাইছে, না ফাটলেও দেখা যাচ্ছে যে ভিতরে ভালো ধরনের ইনজুরি হয়েছে, আপনি জানেন না, ঠিক আছে? এবং আপনি একটা ওষুধ দিলেন, তার অবস্থা আরো অবনতি হলো, বুঝতে পারলেন না, আপনি তো তাকে এমআরআই করে দেখেন না, ঠিক আছে? তো সেক্ষেত্রে রোগীর স্বজনরা যদি আপনাকে মামলা করে দেয়, ঠিক আছে, দেয়ার এখতিয়ার তারা রাখে, ঠিক আছে? আবার দেখা যাচ্ছে যে একজন মুমূর্ষু রোগী আপনার কাছে আসলো, আপনি ম্যাটেরিয়ালিটিতে লিখছেন যে মুমূর্ষু রোগী এরকম অবস্থায় আমরা কার্বোভেজ দিলে তার জীবনী শক্তি ফিরিয়ে আসে, এই টাইপের কথাবার্তা আমরা ম্যাটেরিয়ালিটিতে দেখি। আপনি মুমূর্ষু রোগীদের দুই একটা সিমটম দেখে কার্বোভেজ খাওয়াই দিলেন, কিছুক্ষণ পরে আপনার সামনেই মারা গেল। এইবার রোগীর স্বজনরা বললো যে ডাক্তার রোগী মেরে ফেলাইছে, তখন তো আপনারা ছুটতে হবে আইন থেকে, ঠিক আছে? এই এই জন্যই সতর্ক যে কোন রোগীরা আপনি ট্রিটমেন্ট দিবেন, কোনটাকে দিবেন না, ঠিক আছে? সিদ্ধান্ত আপনার চেম্বারে আসার সাথে সাথেই আপনি নিতে পারবেন, যদি মেডিকেল এই জুরিসপ্রুডেন্স আপনার জানা থাকে। আর না হলে আপনি অতি উৎসাহী ডাক্তার হয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন, ঠিক আছে? একজন রোগী স্ট্রোক করছে, তার কি অ্যাকচুয়ালি আপনার ট্রিটমেন্ট করা উচিত কি উচিত না, ঠিক আছে? সেই সিদ্ধান্তটা আপনি নিতে পারবেন যদি আপনার আইন জানা থাকে। যাই হোক, শ্যামলদা এই বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরছেন। আমি মাঝে মাঝে একটু ইন্টারাপ্ট করতেছি, আমার কাছে মনে হচ্ছে যে এটা বললে একটু ভালো হয়, এই জন্য আর কি। হ্যাঁ, হ্যাঁ জি স্যার, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ স্যার। আসলে যে জিনিসটা আমি এখানে আসলে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, যে আসলে বাউন্ডারি ক্রসটাও কি আমি কতটুকু পারবো, এটা আমার নিজস্ব একটা কনফিডেন্স থাকা দরকার। যেমন স্যার বললেন যে একটা মুমূর্ষু রোগী আসলো, সেটাকে আপনি
না বুঝেই ট্রিটমেন্ট করবেন কিভাবে? কারণ এটা তো আসলে যে জিনিসটা হচ্ছে মুমূর্ষু রোগীকে যদি আপনি ট্রিটমেন্ট করতে যান, ওই অনুযায়ী আপনার ওই লেভেলে আপনার জ্ঞান থাকা দরকার। ঠিক আছে? এর জন্য আমাদের অবশ্যই সতর্ক থাকা দরকার। এই জন্য বলছি যে আপনার লেভেলটা কতটুকু? আপনি ডাক্তার হিসেবে লেভেলটা আপনার কতটুকু? আপনি ওই রোগীকে চিকিৎসা করতে যাবেন না। মুমূর্ষু রোগীকে চিকিৎসা করা মানে নিজের বিপদ নিজে ডেকে আনা, নিজের পায়ে নিজে কুড়াল দেওয়া। যেমন বয়সের ব্যাপার আছে, আর একটা হলো সেন্সিটিভ ব্যাপার আছে, যে জিনিসটা হলো আপনার প্রেগনেন্সি পিরিয়ড, তারপর বাচ্চা, তারপর হলো শ্বাসকষ্ট রোগী, হার্টের রোগী, আপনার হলো ওই মুমূর্ষু রোগী, বয়সের ব্যাপার আছে। এগুলো যদি আপনি চিকিৎসা করতে যান, অবশ্যই আপনার সেই লেভেলে আপনার জ্ঞান থাকা অবশ্যই উচিত। এখন যদি আপনি স্যার বলে যে অতি উৎসাহী, হ্যাঁ না, আমি তো জানি যে হোমিও ওষুধ দিলেই সব রোগ ভালো হয়ে যায়, সাথে সাথে রোগী একেবারে তরতাজা হয়ে যাবে, কার্বোবেজ দিয়ে দিলাম, ঠিক আছে, যে মৃত্যু সঞ্জীবনী, এটা যদি করেন আপনার বিপদ দোরগোড়ায়। কাজে এই সমস্ত যে জিনিসটা, এটা যদি আপনার ফরেনসিক মেডিসিন সম্পর্কে এবং আপনার ডাক্তার হিসেবে এটা যদি জ্ঞান না থাকে, আপনারা অবশ্যই একটা বিপদে পড়ে যাবেন। আসলে যে জিনিসটা হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ছিল, কিন্তু যে জিনিসটা হচ্ছে আমাদের এমন টাইমে এটা করা হয়েছে যে আসলে আমাদের যদি 6 মাস বা 1 বছর আগে যেটা আমরা করতে পারতাম, তাহলে আমাদের এটা একটা পার্ট নিয়ে আমরা একটা ভালো আলোচনা করতে পারতাম। কাজে এই যেহেতু আপনাদের সামনে পরীক্ষা, 21 তারিখে রুটিন দিয়ে দিছে, আমি মনে করি যে এটা আপনাদের অবশ্যই এগুলো জানা দরকার, যেহেতু আর কিছুদিন পরে আপনারা ডাক্তার হয়ে যাবেন। এটা আপনারা যদি ফরেনসিক মেডিসিন সম্পর্কে যদি না জানেন, এটা আপনারা ডাক্তার হিসেবে বিপদে পড়ার সম্ভাবনা আছে। তারপর এর জন্য দরকার হলো আপনার, যেমন আপনার আপনার ডেথ সার্টিফিকেটটা দেওয়ার জন্য আমাদের এই জ্ঞান থাকা দরকার। তারপর আপনার ফিটনেস সনদপত্র দেওয়ার জন্য আমাদের জ্ঞান থাকা দরকার। আমি কিন্তু একটু স্কিপ করে যাচ্ছি দ্রুত, হ্যাঁ, যেহেতু আমাদের একটা সাবজেক্টের যাইতে পারলাম না। তারপর মানে যৌন অপরাধের ক্ষেত্রে এটা করা দরকার, ওই জ্ঞান থাকা দরকার। এর জন্য আমাদের আসলে যে জিনিসটা হচ্ছে, আমাদের হোমিওপ্যাথি ডাক্তার এর জন্য বলা হচ্ছে যে মহাসমুদ্র, এটা হোমিওপ্যাথির। কারণ আপনার সমাজ, রাষ্ট্র, সামাজিক, অর্থনৈতিক এমন কোনো দিক নাই যে আপনার হোমিওপ্যাথি ডাক্তারের জ্ঞান না লাগে। আপনি যদি হোমিও ডাক্তার সফল এবং সঠিকভাবে চিকিৎসক হতে চান, আপনার প্রত্যেকটা শাখায় আপনার পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকা অবশ্যই দরকার। অ্যানাটমি, ফিজিওলজি, আপনার এই সার্জারিক্যাল ব্যাপারে সবকিছু আপনার জ্ঞান থাকা দরকার। যদি না থাকেন, আপনি সফল ডাক্তার হিসেবে নিজেকে দাবি করতে পারবেন না। আরেকটা, এখন আমরা যেহেতু একটু দ্রুত স্কিপ করে এই প্রশ্ন, আমি 2টা মনে হয় আলোচনা করতে পারবো। প্রশ্নটা হচ্ছে রাষ্ট্রের প্রতি একজন চিকিৎসকের কর্তব্য সমূহ। তার আগে আমি যাই, এর মধ্যে আরো কোনো প্রশ্ন যদি থাকে আপনারা দ্রুত প্রশ্ন করতে পারেন, দ্রুত বলতে পারেন বা শেয়ার করতে পারেন যে এই ব্যাপারে আমার এটা জানার আছে, বা আপনারা এটা জানেন। এই যে এই ধরনের যদি আপনার জ্ঞানটা আপনারা শেয়ারিং করতে পারেন। আজকে এই আলোচনাটা কিন্তু নলেজ শেয়ারিং। আজকে আপনার যে 4র্থ বর্ষ, এটা কিন্তু আপনার আজকে নতুন করে শিখতেছেন এমন না। আজকে 4র্থ বর্ষ মানে আপনার ডাক্তার হয়ে গেছেন, আর 21 তারিখের পরে আপনারা এটা পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনারা ডাক্তার হিসেবে নিজেকে প্রমাণ করবেন। এই বিষয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, রাষ্ট্রের প্রতি একজন চিকিৎসকের কর্তব্য সমূহ লেখো। আমি চিকিৎসক, আবার রাষ্ট্রের প্রতি আমার কি দায়িত্ব? প্রশ্ন অনেকের জাগতে পারে। আমি আমার পেশায় নিয়োজিত, রাষ্ট্রের আবার কি? একজন চিকিৎসক হিসেবে কেবল রোগী নয়, দেশের আইন, জনস্বাস্থ্য, বিচার ব্যবস্থা, রাষ্ট্রের প্রতি একজন চিকিৎসক হিসেবে আপনার অনেকগুলো দায়িত্ব আছে, কর্তব্য আছে। সেটা কি? নৈতিকতা, যেমন লিগ্যালিটি, তারপর আপনার
জনস্বাস্থ্য সম্পর্কে এইসব সম্পর্কে আপনার অবশ্যই রাষ্ট্রের প্রতি আপনার চিকিৎসক হিসেবে দায়িত্ব আছে। আইন ও বিচার সংক্রান্ত কর্তব্য, যেমন একটা আইন বিচার সংক্রান্ত যদি আপনার মেডিকেল রিপোর্ট লাগে, সেই ব্যাপারে আপনার অবশ্যই আপনার রাষ্ট্রকে আইনকে সহযোগিতা করতে হবে। যে মেডিকেল লিগেল কেস, যেমন এই লোকটা মারাত্মক মারামারি, দুর্ঘটনায়, বিষক্রিয়ায়, জি কেউ কিছু বলছেন? আচ্ছা, এই ধরনের যৌন অপরাধের মতো আইনি জটিলতাভুক্ত রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য দ্রুত পুলিশ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। এই ধরনের ঘটনাকে মেডিকেল লিগ্যাল কেস বলে এবং এটা নথিভুক্ত করা বাধ্যতামূলক। আপনার কাছে যদি কোনো রেপ কেসের রোগী আসে বা ইনজুরি পার্সন আসে, বা মনে করলেন যে এটা আমার দ্বারা চিকিৎসা করা সম্ভব না, সঙ্গে সঙ্গে আপনি পুলিশকে জানাতে বাধ্য এবং জানাতে হবে। যদি না জানান, সেটা আপনি অপরাধ করবেন। তারপর আপনার মেডিকেল সার্টিফিকেট, তার জন্ম কত তারিখ, অনেকে আছে যে ওই যে আহ, আপনার জন্মটা বাড়ায় লেখে, তারপর স্বাভাবিক স্বাভাবিক মৃত্যু কিনা, তারপর আপনার এই ধরনের একটা সার্টিফিকেট দেওয়ার জন্য মিথ্যা এবং ভুল প্রশংসা দেওয়া গুরুতর অপরাধ। এর জন্য আপনার হলো সঠিকভাবে একটা সার্টিফিকেট দেওয়ার জন্য আপনার অবশ্যই ডাক্তার হিসেবে রাষ্ট্রের প্রতি কর্তব্য। তারপর আদালতে সাক্ষী প্রদান, একজন ডাক্তার হিসেবে আপনার একজন নির্দোষ ব্যক্তি যাতে সাজাপ্রাপ্ত না হয় এবং দোষী ব্যক্তি যাতে খালাস না হয়, এর জন্য আপনার সঠিক এবং আইনি অনুযায়ী একটা চিকিৎসা সংক্রান্ত যে সব আপনি ডাক্তার হিসেবে পাবেন, এবং সেটা আপনার হলো সাক্ষ্য প্রদান করবেন, এবং সেটা আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তারপর আপনার ময়না তদন্তের সহায়তা, যেটা আগেই পূর্বেই আলোচনা করেছি, যেমন আপনার ওই ব্যক্তি কি স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু, এটা আপনার ফরেন্সিক মেডিসিন সাবজেক্ট অনুযায়ী আপনার ময়না তদন্তে আপনার অবশ্যই সহযোগিতা করা দরকার। তারপর জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার কর্তব্য, যেমন কিছুদিন আগে যেমন আপনার করোনা হয়ে গেল, এ ব্যাপারে জনগণকে সচেতনতা এবং হলো রোগ সংক্রামক রোগ সম্পর্কে আপনার রাষ্ট্রকে অবহিত করা। যেমন আপনার এলাকায় কলেরা হচ্ছে, এটা আপনার নৈতিক দায়িত্ব যে প্রশাসনকে জানানো। টিবির ছড়াছড়ি, কোভিড-19, এই ধরনের মহামারী সংক্রামক রোগ দ্রুত সরকারি স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে, নাইলে আপনি ডাক্তার হিসেবে নৈতিকতা হারাবেন। তারপর ডাক্তার হিসেবে জনকল্যাণের জন্য আপনি কিছু কর্মসূচিতে অংশগ্রহণ করবেন, এটা আপনার একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। যেমন আমরা তো আসলে টিকা দিই না, যেমন পরিবার পরিকল্পনা সম্পর্কে আপনি জনগণকে সচেতন করতে পারেন, এবং অন্যান্য জরুরি যেমন প্রাকৃতিক দুর্যোগ, মহামারী দুর্যোগ, এইসব ব্যাপারে আপনি ডাক্তার হিসেবে অংশগ্রহণ করতে পারেন, এটা আপনার নৈতিক দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে। এবং পরিবেশগত স্বাস্থ্যগত ব্যাপার, যে যেমন আপনার বিষাক্ত বর্জ্য, দূষণ, পরিবেশগত দূষণ, জনস্বাস্থ্য ক্ষতি, এইসব ব্যাপারে আপনি প্রত্যেকটা ব্যক্তিকে সচেতন করতে পারেন। আইনি বিধি বিধান মেনে চলা, এগুলো আপনি সচেতন করতে পারবেন যে জনগণকে, এগুলা ডাক্তার হিসেবে আমাদের প্রত্যেকেরই কর্তব্য। স্যার কি নোটিশ দিলেন? আমি দেখতেছি না তো, ওই সময় কি না, শেষ? নোটিশ দেই নাই, নোটিশ দেই নাই। আপনার সময় থাকলে ওই যে আচ্ছা, আজকে যেটুকু আমি নোট আর করছি আর শেষ করে দিতে আর আমি পারেন। হ্যাঁ 10 মিনিট নিব আর কি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা।
আচ্ছা, এই সম্পর্কে আরো কোনো জানার দরকার আছে কি? আপনারা বলেন যে একজন চিকিৎসক হিসেবে আপনার রাষ্ট্রের প্রতি কি কি দায়িত্ব? প্রশ্ন থাকলে দ্রুত বলবেন। আমি 3 নাম্বার প্রশ্নে চলে যাব এখন। একজন চিকিৎসকের চিকিৎসা আইন সম্পর্কে কেন জ্ঞান থাকা প্রয়োজন? এটা যদি আমাকে কেউ বলতেন। আমরা কিন্তু অনেক হিন্স দিয়ে আসছি, ঠিক আছে? আচ্ছা, চিকিৎসা আইন বলতে হলে মেডিকেল ল। চিকিৎসা পেশার রোগীর অধিকার ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্কিত নিয়ম বিধি ও দায়িত্ব কাজ করে। একজন চিকিৎসক হিসেবে আইন সম্পর্কে যদি জ্ঞান না থাকে, আমি প্রথমেই বলেছি যে বিভিন্ন জটিল সমস্যায় পড়তে পারেন। সেটার মধ্যে আছে আপনারা হলো আইনি জটিলতা থেকে সুরক্ষা ও দায়বদ্ধতা। ভুল চিকিৎসা, একজন রোগী আসলো আপনার, যেমন স্যার বলছে যে লিভার সালফের রোগী, আপনি সালফার দিয়ে দিলেন। বা একজন হলো আপনার কি বলে মার্কসেলের রোগী, তাকে বেলাডোনা দিয়ে দিলেন। এই যে কিছু কিছু আছে যে ভুল চিকিৎসা, ঠিক আছে, অনুমান নির্ভর চিকিৎসা, এটা কখনো করা যাবে না। তাইলে আপনি কি একজন চিকিৎসক হিসেবে আপনার জ্ঞানের স্বল্পতার প্রমাণ, এবং এর জন্য আপনি সমস্যায় পড়তে পারেন। এর জন্য আপনার ভুল চিকিৎসাকে এড়িয়ে যেতে হবে। এর জন্য আপনার ফরেনসিক মেডিসিন সম্পর্কে অবশ্যই আপনার জ্ঞান থাকা দরকার। এবং আপনার বিরুদ্ধে যদি দায়ের প্রমাণ, যেমন আপনার বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে যে আপনি আমাকে ভুল চিকিৎসা করছেন, আপনি আমাকে অর্থনৈতিকভাবে ক্ষতি করছেন, যদি আপনার চিকিৎসা সম্পর্কে এই দায়ের করা প্রমাণ যদি না করতে পারবেন, তাহলে আপনার এটা আইনের সম্মুখীন হতে পারেন। এবং এর জন্য আপনার কি রেকর্ড সংরক্ষণ করতে হবে। যেমন আমরা কেস টেকিং করি, ঠিক সাথে সাথে যদি কোনো মেডিকেল সার্টিফিকেট থাকে, যেমন সে এই রোগের চিকিৎসা করছে, এর পরিপ্রেক্ষিতে আমি এই চিকিৎসা করছি এবং আমার কেস টেকিং এ এটা আসছে, সেটা যদি আপনি প্রমাণ না করতে পারবেন, তাহলে আপনার ভুল চিকিৎসা হিসেবে প্রমাণিত হবে। আইনের সম্মতি, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি যে আইনের সম্মতি। একজন চিকিৎসক হিসেবে আপনি যখন রোগীকে চিকিৎসা করবেন, চিকিৎসার পদ্ধতি, এটার ঝুঁকি কি, সুবিধা কি, অসুবিধা কি, এর বিকল্প চিকিৎসা কি, এ সম্পর্কে অবশ্যই আপনি ওই রোগীকে আপনার বলতে হবে আপনি এই চিকিৎসা করতে রাজি আছেন কিনা। যেমন আপনার যে কোনো চর্ম রোগীকে যখন চিকিৎসা করতে আসবে, তখন কিন্তু আপনার যদি সালফার দেন, ওই চর্ম রোগীর একটা অ্যাগ্রাভেশন হবে। শুধু এই সালফার না, প্রায় মেডিসিনের একটা গৌণ ক্রিয়া, মুখ্য ক্রিয়া আছে। সে সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, আপনি রোগীকে যদি বুঝাইতে না পারেন, তাহলে আপনার সমস্যা আছে। আমি এরকম সমস্যার সম্মুখীন হয়েছি না জানার কারণে। আসলে তো অ্যাগ্রাভেশনটা হওয়ার কি কারণ, অ্যাগ্রাভেশনটা কেন হইলো এবং কোথায় যায় থামবে, এটা যদি আপনি রোগীকে বলতে না পারেন, আপনার সমস্যা হবে। এবং আমি সে সমস্যা ফেস করেছি। যেমন ওরা বলছে যে না, আপনার এই লোকজন নিয়ে আসবো, আপনাকে এই করব সেই করব, ঠিক আছে। যে জিনিসটা তখন আমি কি ভয় পাইয়া কি করলাম, অ্যান্টিডোট দিয়ে দিলাম। আসলে কি অ্যান্টিডোট কি চিকিৎসার ওটা উচিত ছিল? সে সম্পর্কে যদি আপনি রোগীকে অবহিত করতে না পারেন, আপনি যদি এই সম্পর্কে জ্ঞান না জানেন, তাহলে আপনি অবশ্যই একটা সম্মুখীন, একটা ঝামেলায় পড়ে যাবেন। এর জন্য আপনার রোগীকে বলতে হবে, যদি আপনি এই ওষুধটা খান, আপনার এই অ্যাগ্রাভেশন হবে। এই ওষুধটা খাইলে আপনার 1 সপ্তাহ পরে এই জ্বর হবে। এটা আপনার অবশ্যই জ্ঞান থাকা দরকার যে এই খাওয়ার পরে আপনার এই একুট ডিজিজটা দেখা দিবে, এই টনসিল দেখা দিবে। এটা আপনি কি করবেন? কোনো ওষুধ খাবেন না। সেই সম্পর্কে যদি আপনি অবহিত না করতে পারেন, করবে কি সেই রোগী আপনার একুট ডিজিজ হলে সাথে সাথে একটা অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক খাইয়ে দিল, তাহলে আপনার রোগ চিকিৎসার হ্যাম্পারিং হয়ে যাবে।
কাজে এই সম্পর্কে আপনার জ্ঞান থাকা দরকার, এবং আপনার লিগ্যালিটিটা অর্জন করার জন্য আপনার রোগীর সম্মতি অবশ্যই তাকে নেওয়া দরকার। সম্মতি না নিয়ে যদি আপনি ওই রোগীকে চিকিৎসা করেন তাহলে আপনার সমস্যা হতে পারে। যেমন আপনার রোগী যেমন মানসিক ভারসাম্যহীন, সে তো আর সম্মতি দিতে পারবে না, তাহলে সেই ক্ষেত্রে কি করবো আমরা? সেই ক্ষেত্রে নিতে হবে অভিভাবকের সম্মতি, ঠিক আছে? আর সেই নিয়ম অনুযায়ী আপনার চিকিৎসা করতে হবে। অভিভাবক যদি সম্মতি দেয়, হ্যাঁ চিকিৎসা করেন। আর এর একটা জিনিস হচ্ছে আপনার একটা রোগীর অধিকার এবং গোপনীয়তা রক্ষা করা। একটা রোগীর বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আসতে পারে। আপনার একটা রোগী আসলো এইডস রোগী, একটা রোগী আসলো আপনার হলো সিফিলিটিক মানে সিফিলিস রোগী, একটা আসলো গনোরিয়া রোগী। সেটা যদি আপনি আপনার প্রতিবেশীকে বলেন, আপনার ডাক্তার সমাজকে বলেন, আশেপাশে যারা আছে তাকে যদি বলেন যে এটা এইডস রোগী, তাহলে আপনার সে ব্যক্তিগত গোপনীয়তা যদি ভঙ্গ করেন, আইনি জটিলতায় পড়তে পারেন। কারণ কারোর ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি কাউকে শেয়ার করতে পারেন না, এটা আইনগত নিষিদ্ধ। তারপর তথ্য প্রকাশ, ঠিক আছে? এইগুলো যদি আপনি ভঙ্গ করে, হ্যাঁ, যেটা আপনি অন্যকে বলেন, তাহলে আপনার সমস্যা হতে পারে। তারপর আপনার আরেকটা যে জিনিসটা আমি আগে বলছি, যেটা আপনার বিভিন্ন রোগের একটা আছে রিপোর্ট করা, সেগুলো হলো আপনাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আপনাকে অবশ্যই জানাতে হবে। এর জন্য এই জ্ঞানটা থাকা দরকার। পেশাগত সীমা এবং নিয়মাবলী, যেটা আমরা আগে আলোচনা করছি, ঠিক আছে? চিকিৎসককে জানতে হয় আমার ডিগ্রিটা কি, লাইসেন্স কি, এর পদ্ধতি কি, সে সম্পর্কে যদি না জানেন, এই জ্ঞান যদি না থাকে, তাহলে আপনার আইনের জটিলতা সম্পর্কে জটিলতা পড়তে পারেন। যেমন আপনি ভুয়া ডিগ্রি ব্যবহার করলেন, ঠিক আছে, ভুয়া লাইসেন্স ব্যবহার করলেন, এটা আপনার আইনগত সমস্যা হতে পারে। এ ব্যাপারে কারো জানার আছে? আমার যারা প্রায় নাই, সময় তবে শেষ। তবে একটা বিষয় আছে, যেমন গত 8-10 দিন আগে একটা সার্কুলার দিয়েছে সরকারি ভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, যে সারা দেশে ভুয়া ডাক্তারের বিরুদ্ধে অভিযান, অপচিকিৎসকদের বিরুদ্ধে অভিযান চলতে পারে, মানে টিম গঠন করা হচ্ছে। ঠিক আছে, এবং আমি মনে করি যে যে আঙ্গিকে তারা সার্কুলারটা দিচ্ছে, এখানে সবচেয়ে বেশি আহ, মানে হয়রানির শিকার হবে হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তাররা, ঠিক আছে? কারণ তারা এই যে এইসব আইনগুলা কম জানে, ওই আইনগুলা মেনটেনেন্স করে না, ঠিক আছে? অনেক আইন মেনটেনেন্স করে না, যার কারণে বেশিরভাগ হোমিওপ্যাথদের হয়রানি করা খুব সহজ হবে। তো আশা করি আপনারা আগের থেকে সতর্ক হতে পারবেন, ঠিক আছে? আর দুটা কথা শেষ করে দিই স্যার। জি স্যার, এই জি বলেন। আর আরো কিছু যেমন আছে আপনার সরি চলে গেলাম। আচ্ছা স্যার, আমি এটা স্লাইডটা হারিয়ে ফেলছি। আচ্ছা, এই সম্পর্কে আরো যদি কোনো কিছু জানার থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, বলতে পারেন।
নাহলে আমি শেষ করে দিব ক্লাসটা। স্যার শেষ করে দিই। জি জি, শেষ করেন, কোনো সমস্যা নাই। তবে আমার পর্যবেক্ষণ হচ্ছে যে মেডিকেল এই আইনটা আমাদের সমস্ত হোমিওপ্যাথি ডাক্তারদের জানা উচিত। আরেকটা জিনিস মেনশন করি, দেখবেন যে ফেসবুকে প্রচুর রোগীদের উপস্থাপন করা হয়, কেস উপস্থাপন করা হয়, অনেকেই উপস্থাপন করেন। আমাদের হোমিও ডাইজেস্টে যদিও এটা খুব কম দেখবেন কেস প্রেজেন্টেশন। দুইটা কারণে কেস প্রেজেন্টেশন আমরা কম করি। নাম্বার ওয়ান হচ্ছে যে রোগীর অনুমতি ছাড়া, যেটা রোগীর তথ্যের গোপনীয়তা, এটা হরহামেশা আমাদের কনভেনশনাল মেডিসিনে হয়। সেটা হচ্ছে দেখবেন যে হাসপাতালের সামনে ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দাঁড়ায় থাকে, রোগীর ওই যে প্রেসক্রিপশন নিয়ে ছবি তোলে। এটা একদম আইনগত অপরাধ। ওই রোগী যে কোনো সময় মামলা করে দিলে পারে, কিন্তু যদিও ড্রাগ মাফিয়ার কারণে কোনো এসব মামলা সুফল পাওয়া যায় না। অথচ আপনি হোমিওপ্যাথি এই ঠিক একইভাবে রোগীর তথ্য গোপন রাখা, এটা নৈতিকভাবে যেমন আপনার ঠিক, মানে গোপন রাখাটা নৈতিক দায়িত্ব, একইভাবে আইনগত দায়িত্ব হচ্ছে রোগীর তথ্য গোপন রাখা। রোগীর অনুমতি ছাড়া উম, তার কোনো তথ্য প্রকাশ করা সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ, এবং এটা দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে? ফেসবুকে ছয়লাভ আমাদের হোমিওপ্যাথি ডাক্তারদের সকল কেস, এই কেস রোগীর অনুমতি আছে কিনা সে যদি চ্যালেঞ্জ করে, প্রচুর ধরা খেয়ে যাবে। ঠিক আছে? রোগী যদি অস্বীকার করে যে না আমার ছবি দিছে, আমার দিছে, ঠিক আছে, আমার অনুমতি ছাড়া, তাহলে কিন্তু ডাক্তার আইনের মায়ের কাছে পড়ে যাবে। কথা হচ্ছে, আর একটা কারণে আমরা শ্যামল দা, আপনার জরুরি কাজ থাকলে আপনি লিভ নিতে পারেন, সমস্যা নেই। আর মানে আমি শেষ করে দিব এই বিষয়গুলো, ছোট ছোট পয়েন্ট গুলো ওনাদের একটু জানার দরকার আছে। হ্যাঁ, জানা দরকার। দ্বিতীয়ত, আমরা আমরা হোমিওপ্যাথি কেস প্রেজেন্টেশন করি না আরো একটা কারণে, মানে কম করি আর একটা কারণে, সেটা হচ্ছে যে হোমিওপ্যাথিক নীতি অনুসারে কেস প্রেজেন্টেশনের নিয়ম হচ্ছে রোগী একদম সুস্থ হওয়ার পরে আরোগ্য আরোগ্য ক্রিয়াটা কিভাবে হলো। আপনারা হোমিওপ্যাথিতে দেখবেন যে অনেকে ফেমাস হয়ে গেছে কেস প্রেজেন্টেশন করে, আসবে বলবে যে জুনিয়র ডাক্তাররা আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা রোগী, ঠিক আছে, তার এই এই সেই প্রথম দিনের প্রেসক্রিপশন আপনারা দেখায় দিল, ওই রোগী শেষ পর্যন্ত বাইসে ছিল না মরে গেছে কেউ জানে না। ঠিক আছে? আমরা যখন কেস প্রেজেন্টেশন করি সেই কেসটা একদম আরোগ্য হওয়ার পরে, দেখা যাচ্ছে একটা ক্যান্সার কেস আমরা প্রেজেন্ট করলাম, সে 3 বছর আগে আরোগ্য হয়েছে, আমরা 3 বছর ধরে তারা অবজার্ভ করতেছি, এক দেড় বছর ধরে অবজার্ভ করতেছি, এক দেড় বছর পরে যখন তার ক্যান্সারটা আর ফিরে আসে নাই, ঠিক আছে, আবার টেস্ট করে তারপরে আমরা ওটাকে প্রেজেন্ট করতেছি কিভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই চিকিৎসাটা আমরা কিভাবে করলাম, হোমিওপ্যাথিতে কিভাবে আরোগ্য হলো। এটা হচ্ছে কেস প্রেজেন্টেশনের সঠিক নিয়ম। ঠিক আছে? রোগীর অনুমতি লাগবে এবং পূর্ণাঙ্গ কেসটা আপনাকে প্রেজেন্ট করতে হবে সঠিক তথ্যের মাধ্যমে। আর ওই প্রথম প্রেসক্রিপশনের কোনো মূল্য নেই। আপনারা ফোর্থ ইয়ারে পড়েন, জানেন ফার্স্ট প্রেসক্রিপশন কোনো ভ্যালুয়েবল প্রেসক্রিপশন না। ফার্স্ট প্রেসক্রিপশন ভুল হইতে পারে, ঠিক হইতে পারে। আপনার চ্যালেঞ্জ, ডাক্তারের চ্যালেঞ্জটা আসে সেকেন্ড প্রেসক্রিপশন থেকে বা ফলো আপ থেকে। ঠিক আছে? তে এরকম একটা বিষয় থাকে জটিল রোগের ক্ষেত্রে, ওই ফার্স্ট প্রেসক্রিপশন গুলা আমরা বেশিরভাগই সোশ্যাল মিডিয়াতে দেখি ফার্স্ট প্রেসক্রিপশন প্রেসক্রাইব করতে। ঠিক আছে? আরেকটা দেখি ওই যে আপনার চুলকানি, সোরিয়াসিস বা এই ধরনের রোগগুলোরে প্রেজেন্ট করতে দেখি অহরহ। এই কেস প্রেজেন্টেশন করার ক্ষেত্রে এই জিনিসগুলো মেনে চলা উচিত। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের ফরেনসিক্স এই চিকিৎসা আইন, ঠিক আছে, চিকিৎসা আইনটা দুই ভাগে আরেকটা আমরা করতে পারি। সেটা হচ্ছে যে একটা হচ্ছে আপনার মেডিকেল, মানে দেশের প্রচলিত আইন, সেই প্রচলিত আইনে কিন্তু অনেক কিছুই আছে আমাদের যেগুলো হোমিওপ্যাথির সাথে যায় না বা করে না। আমি আপনার প্রশ্নটা নিচ্ছি। আহ তরুণ নাগ, আচ্ছা। দ্বিতীয়ত, আপনার
আহ উম, আছে, সেটা হচ্ছে ওই মেডিকেল সিস্টেমের নিজস্ব কিছু নীতি। যেমন হ্যানিম্যান কিছু নীতি দিয়ে গেছেন, যেটাকে অর্গাননে বর্ণিত আছে, সেই নীতি লঙ্ঘন করাটাও কিন্তু একটা অপরাধ। সেই নীতি লঙ্ঘন করাটা অপরাধ। এই ব্যাপারে যদি কেউ চ্যালেঞ্জ করে, মামলা করে, বর্তমানে তো এরকম মামলা করলে লাখ লাখ, হাজার হাজার ডাক্তার এই মামলায় ফাঁসে যাবে, যে আপনি যে এই চিকিৎসা দিলেন এটা অর্গাননে আছে কি নাই। ঠিক আছে, আপনি যে 5টা ওষুধ দিলেন রোগীরে, এটা কি অর্গাননে আছে? ঠিক আছে। আচ্ছা, এইসব কারণে কিন্তু জানা উচিত। তরুণ নাগ আপনি প্রশ্ন করেছিলেন। স্যার আমরা পূর্ণাঙ্গ সাজেশন পাবো কিনা এটা জানার জন্য কি স্যার? পূর্ণাঙ্গ সাজেশন আপনারা এই সপ্তাহে পাবেন। এই সপ্তাহে বলতে এই যে আমরা আজকে হয়তো একটা ইয়ারের দিয়ে দিব, মানে 1-2 দিনের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ, তবে আমরা আর একটা জিনিস বলি, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে আমাদের সাজেশন থেকে 95% কমন পড়ছে, 90% কমন পড়ছে, এইভাবে সাজেশন দেওয়া হচ্ছে। আমরা কিন্তু সেটা বলতে পারবো না ভাই। আমরা বোর্ডের মাথা কিনে নিই নাই, বোর্ডের সাথে আমাদের কোনো সম্পর্কও নাই। আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে যে সাজেশন তৈরি করেছি সেটা আপনাদের দিব। এখান থেকে অন্তত আপনি ভালো নাম্বার পাবেন এই প্রত্যাশা করি পড়াশোনা করতেছেন সেই সব সুদ সহ। ঠিক আছে, সাজেশন দিয়ে আপনার ক্যান ইউ বিলিভ যে 95% সাজেশন কমন পড়া মানে আপনার সাথে বোর্ডের কোনো আঘাত আছে? ঠিক আছে, এছাড়া আমার কাছে কোনো যুক্তি নেই। এবং আমি যতটুকু, যারা এই পোস্ট গুলো দিছে আমি তাদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে জেনেছি, তারা হোমিওপ্যাথি কলেজে চাকরি করে। তার মানে খুব পসিবিলিটি আছে। ঠিক আছে, এবং এটা বিজনেস করে ফেলছে অলরেডি। যাই হোক, সাজেশনও এখন আপনার পয়সা দিয়ে কিনতে হবে। সেটা যাই হোক, এখন সেটা বিষয় না। বিষয় হচ্ছে যে আমরা আপনাদের সাজেশন দিব। সবচেয়ে বড় ব্যাপার যে পড়াশোনার চেয়ে বড় সাজেশন আর নাই। ঠিক আছে, আমরা আপনাদের সাজেশন দিব। আমাদের একটা সাজেশন বিভিন্ন আমাদের বিভিন্ন স্টুডেন্ট সবকিছু মিলে আমরা একটা বসে সাজেশন তৈরি করছি, সেটা আপনাদের দিব। আশা করি এখান থেকে অন্তত ফেল করার তো কোনো অবকাশই নাই, ভালো নাম্বার আপনারা পাবেন। তবে আমরা আপনাদেরকে কোনো গ্যারান্টি দিতে পারবো না যে এত% কমন পাবেন। ঠিক আছে, যাই হোক, মেডিকেল আইন আপনারা আরেকটু নিজের জন্যও পড়বেন, পরীক্ষার জন্যও পড়বেন। পরীক্ষার জন্য পড়বেন, নিজের জন্য পড়বেন। যদি নিজের জন্য পড়েন তাহলে আমি বিশ্বাস করি পরীক্ষাতে সবচেয়ে ভালো করতে পারবেন। তাই আরেকটা জিনিস যেটা বলছেন, দেশের প্রচলিত আইন অনুসারে অনেক আইন আছে, আমাদের জানতে হয়, বাকিগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে লাগে না, কিন্তু জানতে হয়। হ্যাঁ, যেমন ফরেনসিক্স এর অনেক আইন আছে, যেমন পোস্টমর্টম রিপোর্ট, এটা আমার কাজ না, এটা এলোপ্যাথি ডাক্তাররাও করেন। এর জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে, ফরেনসিক ডিপার্টমেন্ট আছে, যেটা ওর প্রত্যেকটা হাসপাতালে মর্গের সাথে জড়িত। কিন্তু আমাদের কম বেশি জানতে হয়। এরকম আরো আছে, অনেক বিষয় আছে। আর হোমিওপ্যাথি ডাক্তারদের জন্য আরেকটা ইয়েটা হচ্ছে কেস টেকিং করা। কেস টেকিংটাও আপনার জন্য একটা প্রোটেকশন। এখন তো অধিকাংশ ডাক্তাররাই কেস টেকিং করেন না ঠিক মতো। কেস টেকিং আপনারা যদি শুরু থেকে করেন তাহলে ওইটা একটা ডকুমেন্টেশন। ঠিক আছে, রুগী তো না আসলে আপনি ঘরে বসে বসে একটা রুগীর কেস টেকিং করেন না, তাই না? রুগী আসছে, আপনি কেস টেকিং করছেন, আপনি ওষুধ দিচ্ছেন, সেখানে ধারাবাহিক ভাবে আসবে। এত তারিখে আমি এই ওষুধ দিচ্ছি, এত তারিখে রোগীর ডেভেলপমেন্ট এই ছিল, তারপরে আমি ওষুধ এইটা দিয়েছি, ওই লেয়ারটার পরে আমি এই ওষুধটা দিয়েছি। ঠিক আছে, তার এই মায়াজমটার প্রেক্ষিতে আমি এই ওষুধটা দিয়েছি। এইরকম একটা ডকুমেন্ট এখানে থাকবে, রেপার্টরি থাকবে। এই জন্য তার প্যাথোলজিক্যাল রিপোর্ট গুলো এখানে থাকবে। এই জন্য এটা আপনাদের জন্য একটা আইনগত প্রোটেকশন, কেস টেকিং। তো যাই হোক, আজকে কিন্তু আমরা অনেক বেশি ক্লাস করার সুযোগ পেয়েছি, সময় ছিল এই কারণে। এবং অনেকে দীর্ঘ সময় ধরে, আমাদের যেহেতু আজকে 2টা আপনাদের ক্লাস ছিল, দীর্ঘ সময় ধরে উপস্থিত আছেন। এই জন্য আপনাদের সকলকে আমি ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। হোমিও ডাইজেস্ট অলওয়েজ হোমিওপ্যাথির সঠিক দিক নির্দেশনাটা আপনাদের দিবে। এই ব্যাপারে আপনারা নিঃসংকোচে
আমাদের ক্লাস করতে পারেন। এখান থেকে আপনারা বিভ্রান্তি হবেন না, এই ব্যাপারটা আমরা এটাই আমাদের কোয়ালিটি মেনটেন। ঠিক আছে, আস্তে আস্তে আপনারা সেটা জানতে পারবেন। তো সবাই ভালো থাকেন। শ্যামল দাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। উনি ব্যস্ত মানুষ, তারপরেও আমাদের সময় দিয়েছেন। হয়তো আজকে উনি গ্রামের বাড়িতে গেছেন, তারপরেও আমাদের সময় দিয়েছেন। এই জন্য অসংখ্য ধন্যবাদ শ্যামল দাকে। তো, আজকের মতো আমরা এখানে আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমাদের সেশন সমাপ্ত করতে যাচ্ছি। পরবর্তী ক্লাসে দেখা হবে। আর আশা করি আপনারা কালকে বা কালকের মধ্যে আমরা চেষ্টা করবো সাজেশন গুলো ফাইনাল করে দিয়ে দেওয়ার জন্য। যাই হোক, সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা। শুভ সকাল। আল্লাহ হাফেজ। সালাম আলাইকুম।